আমেরিকা সাউথ কোরিয়া দ্বিপাক্ষিক আলোচনা ঘিরে নর্থ কোরিয়ার ক্ষোভ, পাল্টা পদক্ষেপের হুমকি। ব্যর্থ হলো পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা, যুদ্ধবিরতি অব্যাহত রাখার আশাবাদ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মসজিদে বিস্ফোরণ, ঘটনাস্থল থেকে সন্দেহজনক বিস্ফোরক জব্দ। আদালতের নির্দেশে করাচি চিড়িয়াখানা থেকে ইসলামাবাদের রানো নামে এক বাদামি ভাল্লুক। কালমেইগির পর এবার ফিলিপিন্সের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন ফুং-উম। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। আমেরিকা ও সাউথ কোরিয়ার নিরাপত্তা আলোচনার তীব্র নিন্দা জানিয়েছে নর্থ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নো কোয়াং চোল। শনিবার এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিবৃতিতে তিনি আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ারও হুমকি দেন। নো বলেন, এই আলোচনাগুলো ডেমোক্রেটিক পিপলস রিপাবলিকান অফ কোরিয়ার বিরুদ্ধে আমেরিকার বৈরিতার প্রকাশ। শুক্রবার নর্থ কোরিয়া ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞার প্রতিবাদে নিজেদের পূর্ব উপকূলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। নো আরও অভিযোগ করেন, সিউলে অনুষ্ঠিত নিরাপত্তা বৈঠক ও সীমান্ত পরিদর্শনে দুই মিত্র দেশ নর্থ কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার ষড়যন্ত্র করছে। এর আগে মঙ্গলবার ওয়ার্ল্ড সেক্রেটারি পিট হেগসেথ বলেন, জোটের মূল লক্ষ্য থাকবে পিয়ংইয়ংকে প্রতিরোধ করা। ইস্তানবুলে অনুষ্ঠিত আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে গেছে, তবে যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইসলামাবাদ আফগানিস্তানকে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব নিতে বলেছিল, যা তাদের ক্ষমতার বাইরে। শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে, তবে আফগান ভূখণ্ড থেকে কোনো হামলা না হলে যুদ্ধবিরতি বজায় থাকবে। গত মাসে সীমান্তে সংঘর্ষে প্রাণহানির পর উভয় দেশ অক্টোবর মাসে দোহায় যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছিল। নতুন আলোচনায় সন্ত্রাসী গোষ্ঠী নিয়ে মতপার্থক্যের কারণেই সমঝোতা সম্ভব হয়নি। পাকিস্তানের সঙ্গে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আমাদের পক্ষ থেকে কোনো লঙ্ঘন ঘটেনি এবং তা যথাযথভাবে পালন করা হচ্ছে। আলোচনার ব্যর্থতার বিষয়ে বলতে গেলে, পাকিস্তান চেয়েছিল তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব আফগানিস্তানের কাছে হস্তান্তর করা হোক, যা আফগানিস্তানের সামর্থ্যের বাইরে। আফগানিস্তান অন্য কোনো দেশের পক্ষ থেকে কোনো ধরনের নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত ছিল না। ইন্দোনেশিয়ার জাকার্তায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল থেকে সম্ভাব্য বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের সময় ঘটা ওই বিস্ফোরণে আহত হন অন্তত ৯৬ জন। দেশটির ন্যাশনাল পুলিশ চিফ লিস্তেও সিগিত প্রাব্রো জানান, ঘটনাস্থল থেকে কিছু লিখিত কাগজপত্র ও সন্দেহজনক পাউডার জব্দ করা হয়েছে, যার সাথে বিস্ফোরণের সংশ্লিষ্টতা থাকতে পারে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত না করার অনুরোধ জানিয়েছে তারা। আমরা অন্যান্য তথ্য সংগ্রহ করছি, যার মধ্যে রয়েছে সন্দেহভাজন শিক্ষার্থীর সামাজিক মাধ্যমের কর্মকাণ্ড এবং পরিবারের সদস্যদের তথ্য অনুসন্ধান করা, যেন সব তথ্য একত্র করা যায়। তদন্ত পুরোপুরি সম্পন্ন হলে আমরা আমাদের অনুসন্ধানের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব। পাকিস্তানে আদালতের নির্দেশে করাচি চিড়িয়াখানা থেকে ইসলামাবাদে স্থানান্তর করা হয়েছে ২৪ বছর বয়সী হিমালয়ান বাদামি ভাল্লুক রানুকে। এর আগে দীর্ঘদিন অনুপযুক্ত উষ্ণ আবহাওয়ার মধ্যে বন্দী থাকায় তার মানসিক ও শারীরিক কষ্ট তুলে আদালতে ওয়েলফেয়ার পিটিশন দায়ের করা হয়েছিল। ইসলামাবাদ ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট বোর্ড বিশেষজ্ঞ দল ও পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় একটি বিমানে করে তাকে ইসলামাবাদে আনা হয়। বর্তমানে রানু ২১ দিনের কোয়ারেন্টিনে আছে। পরে তাকে গিলগিত বালতিস্তানের ঠান্ডা আবহাওয়ায় একটি রেস্কিউ সেন্টারে স্থানান্তর করা হবে। পাকিস্তানের ইসলামাবাদের নতুন খাঁচায় প্রথমবারের মতো পদচারণা করছে এই হিমালয়ান বাদামি ভালুকটি। এর আগে ওয়েলফেয়ার পিটিশনের প্রেক্ষিতে করাচি চিড়িয়াখানা থেকে তাকে স্থানান্তরের নির্দেশ দেয় আদালত।
2017 সাল থেকে করাচি চিড়িয়াখানায় বন্দী ছিল 24 বছর বয়সী রানো। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ওই পিটিশনে বলা হয়, অনুপযুক্ত উষ্ণ আবহাওয়ায় দীর্ঘদিন বন্দী থাকার কারণে রানো মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সিন্ধু প্রাদেশিক সরকারের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কনজারভেটর জাভেদ মাহার বলেন, ওয়েলফেয়ার পিটিশনের কারণে আদালত রানোকে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। বাদামি ভালুক ঠান্ডা আবহাওয়ার প্রাণী। করাচির উষ্ণ আবহে রানো ভীষণ কষ্ট পাচ্ছিল। তার শরীরে ও আচরণে এর প্রভাব স্পষ্ট ছিল। অনেক দর্শনার্থীও একাকিত্ব ও অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। এসব কারণেই এক বাসিন্দা তার জন্য আদালতে ওয়েলফেয়ার পিটিশন দায়ের করেন। এরপর আদালত রানোকে স্থানান্তরের নির্দেশ দেয়। রানোকে ইসলামাবাদের মারগালা রেস্কিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে, যা তার শেষ গন্তব্যের প্রথম ধাপ। পরবর্তীতে তাকে গিলগিত বালতিস্তানের উত্তরাঞ্চলের একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হবে। সেখানে ভালুকটি পাহাড়ি ঠান্ডা পরিবেশে তার স্বাভাবিক আবাসের কাছাকাছি থাকবে। রানোর স্থানান্তর কার্যক্রম পরিচালনা করেছে ইসলামাবাদ ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট বোর্ড বা IWMBর একটি বিশেষজ্ঞ দল। তাদের সহায়তা করেছে পাকিস্তান সেনাবাহিনী। C-130 বিমানযোগে তাকে ইসলামাবাদে নিয়ে আসা হয়। বোর্ডের মুখপাত্র উমর বিলাল বলেন, 13 দিন পর্যবেক্ষণের পর রানোকে স্থানান্তর করা হয়েছে। আমাদের 3 সদস্যের দল পুরো প্রক্রিয়া পরিচালনা করে। তারা করাচিতে 13 দিন ছিলেন। এ সময় ভেটেরিনারি বিশেষজ্ঞরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। যখন চিকিৎসকরা ঘোষণা দেন যে রানো উড়োজাহাজে যাত্রার উপযুক্ত, তখনই আমরা তাকে স্থানান্তর করি। কর্মকর্তারা জানিয়েছেন, রানোকে বনের উন্মুক্ত পরিবেশে ছাড়া যাবে না। দীর্ঘদিন বন্দী থাকার কারণে তাকে সুরক্ষিত আশ্রয়ে রাখা হবে। IWMBর ডিরেক্টর শাকাওয়াত আলী জানান, কিছু প্রক্রিয়া শেষে রানোকে গিলগিত অঞ্চলে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে। রানো এখানে 21 দিনের কোয়ারেন্টিনে থাকবে। এরপর তাকে বড় খাঁচায় ছাড়ার পরিকল্পনা আছে। পরবর্তীতে যখন গিলগিত পাঠানোর নির্দেশ আসবে, তখন তাকে সেখানে পাঠানো হবে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। ফিলিপিন্সের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে টাইফুন ফুং-ওং। শুক্রবার ধারণকৃত ইনফ্রারেড স্যাটেলাইট চিত্রে এই গতিবিধি লক্ষ্য করা যায়। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী রবিবার সন্ধ্যা বা সোমবার ভোরে ফিলিপিন্সের স্থলভাগ অতিক্রম শুরুর আগে এটি সুপার টাইফুনে পরিণত হতে পারে। হংকং অবজারভেটরির পূর্বাভাস অনুযায়ী ফুং-ওং ঝড়টি বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 195 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ফিলিপিন্সের বেসামরিক বিমান কর্তৃপক্ষ সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। গত সপ্তাহে টাইফুন কালমেইগির তাণ্ডবে দেশটিতে অন্তত 188 জন নিহত, 135 জন নিখোঁজ ও 96 জন আহত হন। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।